নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী বিবৃতি দাবি তৃণমূলের। বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী বিবৃতি দাবি তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রের সিদ্ধান্তের পাশে আছে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী বিবৃতি দাবি তৃণমূলের, কিন্তু এর আগেও তৃণমূল কংগ্রেস বলেছে কেন্দ্রের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে বাংলাদেশ ইস্যুতে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশমন্ত্রী বিবৃতি দাবি করেছেন বাংলাদেশ ইস্যুতে, তার কি বক্তব্য? হলো ভারতের রাজনীতিতে, বাংলাদেশ বিষয়ক ভারতের রাজনীতিতে। এর আগে সোমবার বিধানসভার চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেছিলেন। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। একটি হচ্ছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নিক কেন্দ্র, এটি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ, যে ভারতীয় নাগরিক কেউ ওখানে গিয়ে অসুবিধায় পড়লে তারা ফিরে এলে পশ্চিমবঙ্গে তাদের কোনো অসুবিধে হবে না। এই দুটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আরো অনেক কথা বলেছিলেন। অবশ্যই সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হামলা চলছে তার তীব্র নিন্দাও করেছিলেন। সেই সুর ধরেই আজকে মঙ্গলবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার বিবৃতিটি শুনলে বোঝা যায় যে এটি আগের থেকে প্রস্তুত করে আনা হয়েছিল, অর্থাৎ দলেরই অবস্থান সুদীপ ওখানে বলেছেন। সুদীপ যা বলেছেন সেটা লক্ষ্য করলে চারটি গুরুত্বপূর্ণ দিক নজরে পড়ে। একটি হচ্ছে শান্তি বাহিনীর যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটি আবার উল্লেখ করেছেন, এবং সেখানে ভারত সরকারকে উদ্যোগী হতে বলেছেন যাতে শান্তিরক্ষী বাহিনী, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা যায়, পাঠানো যায় বাংলাদেশে, সেই ব্যাপারে। দ্বিতীয়, তিনি বলেছেন যে ভারত সরকারের নীরবতা কেন ভারত সরকার নীরব, যথেষ্ট সরব নয় কেন, এবং ভারত সরকারের বিদেশ মন্ত্রী অথবা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সংসদে আসুন এবং বিবৃতি দিন যে ভারত সরকার এ বিষয়ে কি করতে চলেছে। এই কথা সুদীপ বলেছেন। এবং 3 নম্বর, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেই কথা আবার লোকসভায় জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট করেছেন। এবং 4 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুদীপ বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বহু বিপুল পরিমাণ উদ্বাস্তুর এ রাজ্যে আগমনের ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাস স্মরণ করিয়ে সুদীপ কিন্তু বিপদের গভীরতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ঋষি, আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে 1 কোটির বেশি উদ্বাস্তু সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল এবং ভারতের অন্যান্য জায়গাতেও গিয়েছিল। তাদেরকে ভারত সরকার, ভারতের জনগণ, ভারতের সাধারণ মানুষ তাদেরকে রক্ষা করেছে, তাদের সমস্ত ব্যবস্থা করেছে, এবং তার জন্য ভারতের উপরে বিপুল চাপও তৈরি হয়েছিল, আর্থিক এবং অন্যান্য চাপ। পরে অবশ্য তাদের প্রায় সবাই বাংলাদেশে ফিরে গিয়েছিলেন স্বাধীন হবার পরে। সুতরাং এই যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসের দিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং বলেছেন উদ্বাস্তু আগমনের এই বিরাট ইতিহাস রয়েছে, সুতরাং ব্যাপারটির গভীরতা সম্পর্কে নিশ্চয়ই সবাই বুঝতে পারবেন। এই বক্তব্য রেখে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভার মঞ্চে, সংসদের মঞ্চে বাংলাদেশ ইস্যুকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সক্ষম হলেন। হ্যাঁ ঋষি, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি দাবি করেছেন শুনুন। Sir, government of Bangladesh is our neighboring country, attached with our state of West Bengal also. Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of
India is totally silent now. The reason of which is best known to them. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh, what is happening over there. Sir, our Chief Minister yesterday adopted a resolution in West Bengal Assembly. Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. We want to work together, but the people of Bangladesh want to be saved all out. And our experiences say in past, many refugees, evacuees used to come crossing Bangladesh border to our state. Our Chief Minister Mamata Banerjee very categorically has said that let government should come and they should reply. I request you to direct the government, sir, to intimate the House latest position of Bangladesh. মঙ্গলবারও হলো না জামিন, পিছল বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা শুনানি। আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। সূত্রে খবর, কোনো আইনজীবী মামলা লড়তে না চাওয়ায় পিছিয়ে গিয়েছে মামলা, ফলে আরও 1 মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। নৈরাজ্য, নির্যাতন, নিপীড়ন জ্বলছে বাংলাদেশ। দিকে দিকে সংখ্যালঘুদের উপর হামলা। সর্বোপরি ইসকনের সন্ন্যাসী তথা সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারি। উত্তাল পড়শি দেশ। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে যেখানে বিক্ষোভ চলছে সর্বত্র, সেখানে চট্টগ্রাম আদালতে পিছিয়ে গেল বাংলাদেশি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি। সূত্রের খবর, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়তে রাজি ছিলেন না কোনো আইনজীবী। তাই আগামী 2রা জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম আদালতে স্থগিত এই মামলার শুনানি। ফলে আরও 1 মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। এখানে একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমন দাস অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলা করা হয়েছে। ওখানে ওনার পক্ষের লয়ার যারা এসেছিল, ওদের বিরুদ্ধে আমি শুনেছি কি পুলিশ মামলা করেছে, ওদেরকে অ্যাটাকও করা হয়েছে ওদের বাড়ি ঘরে। তো যদি এরকম পরিস্থিতি থাকে, তাহলে আতঙ্কে ভয়ে কেউ তো আসবে না ওনার সঙ্গে দাঁড়াতে। তো এটা যে টার্গেটিংটা আছে, ওটা খুব দুঃখনীয়। দ্বিতীয়, যেটা পোস্টপোন হয়েছে, ওটা 1 মাসের টাইমটা দেওয়া হয়েছে, 1 মাসের পরে। তো এটাও খুব শকিং কি 9 দিন 10 দিন থেকে অলরেডি উনি জেলে আছেন। চট্টগ্রামের এক স্থানীয় বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে গত 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। 26শে নভেম্বর তাকে আদালতে পেশ করা হয়। তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম আদালত। সেদিনই তাকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষোভে ফেটে পড়েন চিন্ময় কৃষ্ণের অনুগামীরা। পুলিশের সঙ্গে চলে বচসা, ধস্তাধস্তি। 26শে নভেম্বরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। আদালত চত্বরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। যদিও অশান্তি এড়াতে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়নি চিন্ময় কৃষ্ণকে। এদিকে বাংলাদেশের ঘটনার আঁচ এসে পৌঁছেছে এদেশেও। দিকে দিকে চলছে বিক্ষোভ। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। যদিও বাংলাদেশের তদারকি সরকারের বক্তব্য, সে দেশে সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ পছন্দ করছে না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ভারত বাংলাদেশ সম্পর্ক এবার তলানিতে পৌঁছবে? কলকাতা টিভি। ষোড়শ অর্থ কমিশনের সামনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। রং না ব্যবহার করলে কেন কেন্দ্র টাকা দেবে না, এই প্রশ্ন তোলা হয়েছে। ষোড়শ অর্থ কমিশনের সামনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, মুখ্যমন্ত্রী আর কি বলেছেন? দেখো, আজকে যে ষোড়শ কমিশনের সামনে বৈঠক ছিল, সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু প্রথমেই সরব হয়েছেন কেন্দ্রের বঞ্চনা নিয়ে। তিনি স্পষ্ট বলেছেন যে কেন্দ্র কোনো রকম ভাবেই রাজ্যকে সহযোগিতা করছে না। রং না ব্যবহার করলে পরে কেন্দ্র টাকা দেবে না। কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্য প্রায় 40% টাকা দেয়, তাহলে কেন্দ্রের নামে প্রকল্প না চালালে কেন কেন্দ্র টাকা দেবে না? এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। ষষ্ঠদশ অর্থ কমিশনের সামনে মুখ্যমন্ত্রী জোরালো আরো বেশ কয়েকটি প্রশ্ন তোলেন এবং সওয়াল করেন, গ্রাম উন্নয়ন প্রকল্পের টাকা কেন সরাসরি পঞ্চায়েতগুলোতে পাঠিয়ে দেওয়া হবে? এই টাকাগুলো রাজ্যের মাধ্যমে দেওয়া উচিত।
এইগুলোও তিনি প্রশ্ন করেছেন। পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় তিনি তুলে ধরেছেন। তার মধ্যে যেটা রয়েছে সেটা হলো যে রাজ্য সরকারের পক্ষ থেকে সমাজ কল্যাণমূলক কি কি প্রকল্প করা হয়েছে, সেই প্রকল্পগুলোর তিনি লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের মাধ্যমে কি কি ইতিবাচক জায়গা তৈরি হয়েছে সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং কোন কোন প্রকল্পে কত কত টাকা রাজ্য পায়, এবং এখানে কেন্দ্র থেকে বিস্তারিত খতিয়ানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, এবং এইগুলোকে বাস্তবায়িত করার জন্য কত টাকা খরচ করা হচ্ছে, কি করা হয়েছে, কোন কোন খাতে কোন কোন টাকা এসছে, সেই বিষয়গুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আজকে যে ষষ্ঠদশ কমিশনের সামনে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু স্পষ্টতই যে একদিকে যেরকম কেন্দ্র সরকার বঞ্চনা নিয়ে যেরকম প্রশ্ন তুলেছেন, ঠিক সেরকম রাজ্য সরকার কি কি সমাজ কল্যাণমূলক কাজ করেছেন এবং সেখানে তারা কত অর্থ খরচ করছেন, কিভাবে খরচ করছেন, সেই বিষয়গুলো আজকে তুলে ধরা আছে। সেক্ষেত্রে অর্থ কমিশনের পক্ষ থেকে কোনো আশ্বাস বা কিছু কি পাওয়া গেছে? দেখো, এখনো বৈঠক চলছে এবং এই বৈঠক এখনো শেষ হয়নি, সুতরাং এখনো এই বিষয়ে কিছু বলা যাবে না। যদিও সেটা হলো প্রত্যেক রাজ্য ঘুরে সবার কাছ থেকেই কিন্তু ফিডব্যাক নেওয়া হচ্ছে। এটা জাস্ট ফিডব্যাক জেনারেশন, যে কোন কোন বিষয়গুলো কি কি অন্তর্ভুক্ত করা হবে, কি কি করা হবে না হবে, কি বিষয় রয়েছে, সেইগুলোর বিষয় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাই আমরা জানতে পেরেছি। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। নির্মলা সীতারামন সহ অন্যান্যদের বিরুদ্ধে নির্বাচনী বন্ড মামলা খারিজ। একাধিক সংস্থাকে নির্বাচনী বন্ডে বিনিয়োগে বাধ্য করার অভিযোগ ছিল নির্মলা সীতারামন, জেপি নাড্ডা সহ অন্যদের বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলা খারিজ হয়ে গিয়েছে, খারিজ করল কর্ণাটক হাইকোর্ট। একাধিক সংস্থাকে নির্বাচনী বন্ড কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ ছিল নির্মলা সীতারামন, জেপি নাড্ডা সহ অন্যান্যদের বিরুদ্ধে। এই সংক্রান্ত মামলা হয় কর্ণাটক হাইকোর্টে। কর্ণাটক হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। নির্মলা সীতারামন সহ অন্যদের বিরুদ্ধে নির্বাচনী বন্ড মামলা খারিজ হয়ে গিয়েছে। এ বিষয়ে কথা বলবো প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, কি জানা যাচ্ছে, কি কারণে খারিজ করে দেওয়া হলো এই মামলা? দেখো, এই নির্মলা সীতারামন সহ অন্যান্যরা সহ ইডির বিরুদ্ধে কিন্তু তোলাবাজির অভিযোগ নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে ইডিকে কাজে লাগিয়ে এনারা বিভিন্ন বেসরকারি কোম্পানিকে ভয় দেখিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করতে বাধ্যতা করেন, এরকম একটা অভিযোগ নিয়ে আসা হয়। কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনো অকাট্য প্রমাণ মামলাকারীদের তরফ থেকে আদালতে পেশ করা কিন্তু হয়নি। ফলে প্রাসঙ্গিক প্রমাণ যদি না থাকে সেখানে এমন অভিযোগ আদৌ গ্রহণযোগ্য নয়। মূলত এই কারণেই কিন্তু আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ফের অসন্তোষের মেঘ। এই মুহূর্তে পরমব্রত কি বলছেন শুনবো। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আবারও অসন্তোষ, এবং পরমব্রত চট্টোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি। তার কারণ আমরা একটাই কথা বলি, একটি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার, কিন্তু সবাই টেকনিশিয়ানরা যেরকম তার স্টেক হোল্ডার, প্রযোজকরা লগ্নি না আনলে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না। পরিচালকরা সেই লগ্নিকে যদি ঠিকমতো ব্যবহার না করেন তাহলেও একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না। তো পরিচালক এবং প্রযোজকদের এক্ষেত্রে অন্তত যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, হয়তো সেগুলো কোথাও একটু ওভারল্যাপিং বা একে অন্যের সঙ্গে মিলেমিশে আছে। প্রযোজকদের অনেকেও আমাদের সঙ্গে আছে। ইনফ্যাক্ট আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও অনেকে পরিচালক হওয়ার পাশাপাশি প্রযোজক। সেই ব্যাপারে কথা আমার পরে আমার সহকর্মীরা, আমার সিনিয়ররা বলবেন। আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এই সমস্যাগুলো কি সেইগুলো নিয়ে ভাষা কিছু ধারণা আপনাদের সকলেরই আছে আমার ধারণা।
সকলেই জানতে পারেন, প্রত্যেকেই অনেক শব্দ শোনেন, সেই শব্দগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এসে জিজ্ঞাসাবাদ করেন যে আচ্ছা এই নিয়মটা আপনারা কিভাবে দেখছেন, এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন। কিন্তু আসল জিনিসটা কি, আইনত কি এখতিয়ার একটি ট্রেড ইউনিয়নের, একটি ফেডারেশনের আইনত এখতিয়ার কতটা, কি কি সে করতে পারে একটি ট্রেড ইউনিয়ন, কি কি করতে পারে না, এবং কি কি হয়ে চলেছে, কি কি করে চলেছেন এই ফেডারেশন, সেইগুলোর একটা বিস্তারিত ডিটেলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে। সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি। একটি কথা আপনারা প্রায়শই শুনবেন, যেটা অলমোস্ট ফেডারেশন দ্বারা জিনিসটার উপরে অফিসিয়াল শিলমোহর অলমোস্ট মারা হয়ে গেছে, সেটাকে বলা হয় গুপি শুটিং। এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই, তার কারণ গুপি শুটিং বিষয়টা হয় না, গুপি শুটিং বলে কিছু হতে পারে না। ভারতের সংবিধান, ভারতের কোর্ট, ভারতের পার্লামেন্ট, আমাদের দেশের এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান, সেটা কোনোভাবে বেআইনি এমন কোন আইন নেই যেটা সেটাকে বেআইনি বলতে পারে। বরঞ্চ উল্টে বলা আছে যে যদি পছন্দ মতো লোক নিয়ে কাজ করতে বাধাপ্রাপ্ত হন তারা, যারা বাধাপ্রাপ্ত করছেন তারা একটি বেআইনি কাজ করছেন। কিন্তু আমাদের এখানে আনফরচুনেটলি ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে গুপি শুটিং বলা হয়, বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের ঠিকা দিয়ে দিয়েছে যে এতগুলো লোককে নিয়ে কাজ করতেই হবে, তার থেকে কম নিলে তখন সেটাকে গুপি শুটিং আখ্যা দেওয়া হয়। আমি এক এক করে কয়েকটা পড়ছি, মাঝপথে আমি এনুয়েলদাকে চেক ওভার করতে রিকোয়েস্ট করব। একজন চলচ্চিত্র কর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। যদি একান্তই করেন তাহলে সেই সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের নেওয়ার পরেই বাড়তি সদস্য হিসেবে তাকে নিয়োগ করা হয়। এইটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 21, আর্টিকেল 21 এর পরিপন্থী, যা সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে নিজেদের ইচ্ছা মতো নিযুক্ত হওয়ার অধিকার দেয়। কোনোভাবে কোনো ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারে না। সহজ উদাহরণ হলো, কোন সংস্থায় নিযুক্ত হওয়ার পর কোন কর্মী নিজের ইচ্ছা মতো ট্রেড ইউনিয়নের সদস্য হতেই পারেন, এটা তার নাগরিক অধিকার। কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য নন বলে তিনি কোনো চাকরি পাবেন না, এটা ভারতের কোথাও ঘটে না এবং এটি সম্পূর্ণ বেআইনি। এবং এটাই কিন্তু এখানে বারবার বছরের পর বছর ধরে করা হচ্ছে। একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে তাকে কাজ করা থেকে বাধা দেওয়া হচ্ছে, যেটা সারা ভারতবর্ষের প্রচলিত আইন অনুযায়ী বেআইনি। 2 নম্বর, এর পরের সমস্যা হলো চাইলেই কেউ গিল্ডের সদস্য কিন্তু হতে পারেনও না। কেউ যদি মনে করেন যে গিল্ডের সদস্য পদ পাওয়ার পরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেখানেও তিনি আটকে যাবেন না। কারণ গিল্ডের সদস্য পদ সম্পূর্ণ গিল্ডগুলির সেক্রেটারি এবং সভাপতিদের ইচ্ছা অনুসারে দেওয়া হয়। টালিগঞ্জে গিল্ডের কার্ড পাওয়ার চেষ্টায় বহু যোগ্য কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। এমনকি রাজ্য সরকার পরিচালিত, এটা খেয়াল করে শুনবেন, রাজ্য সরকার পরিচালিত রূপকলা কেন্দ্রের ছাত্রছাত্রীরাও গিল্ডের সভাপতি এবং সম্পাদকদের ইচ্ছে ছাড়া কার্ড পান না। ফলে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে প্রভূত সমস্যার মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ এটাও বলা যায় যে 2018 পর থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড কোন নতুন কার্ড ইস্যু করেনি। 3 নম্বর, বেশ কিছু গিল্ড সদস্য পদ দেওয়ার জন্য ফেডারেশন পরীক্ষার ব্যবস্থা করেন। গিল্ড ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন, কোনোভাবেই ভারতের কোন নাগরিকের কোনতম যোগ্যতার পরীক্ষা নেওয়ার কোনো আইনি অধিকার একটি ট্রেড ইউনিয়নের নেই। একথা রকেট সায়েন্স বুঝতে হয় না এটা বোঝার জন্য। এবং এই যে রূপকলা রাজ্য সরকারেরই অনুমোদিত, তাদেরই পরিচালিত একটি সংস্থা থেকে ছাত্রছাত্রীরা যখন কেউ পরিচালনা, কেউ সম্পাদনা, কেউ চিত্রগ্রহণ শিখে যখন বেরোন, তারা যখন কাজ করতে আসেন, ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন তাদের পরীক্ষা নেন। আবার আপনারা কোথাও শুনেছেন যে এফটিআই থেকে পাশ করলো একটি ছাত্র বা ছাত্রী, বাজার এফটিআই থেকে পাশ করলো, সে বম্বে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করতে যাচ্ছে, তাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে। এই যে ইনস্টিটিউশন গুলো আছে, ইনক্লুডিং রূপকলা কেন্দ্র, এদের সেই মুহূর্তটাই তো সেই কথা বলে যে এরা যোগ্য। সেখানে একটা ট্রেড ইউনিয়ন কি করে তাদের পরীক্ষা নেয়? 4 নম্বর,
প্রযোজক বা পরিচালক যখন কোনো নন গিল্ড মেম্বারদের ইউনিটে নেন, বাংলার জন্য সমগ্র শিক্ষা অভিযান তহবিল বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের। ভোটে হেরেই বাংলার শিক্ষার্থীদের শাস্তি দিচ্ছে কেন্দ্র। তহবিল বন্ধ নিয়ে এনডিএ সরকারকে আক্রমণ তৃণমূলের। টাকার ঘাটতি আছে, তাই বাংলায় বরাদ্দ হয়নি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার জন্য সমগ্র শিক্ষা অভিযান তহবিল বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের। তহবিল বন্ধ নিয়ে এনডিএ সরকারকে আক্রমণ তৃণমূলের। দেবজ্যোতি ঘোষ রয়েছেন বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে। দেবজ্যোতি, এই সিদ্ধান্ত শুধুই কি বাংলার জন্য, নাকি দেশের অন্যান্য আরো কয়েকটি রাজ্যের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে অবিজেপি যে রাজ্যগুলি রয়েছে সেখানে পরিকল্পিতভাবে এনডিএ সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়েছে এবং বিভিন্ন জায়গাতে তারা প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছেন। এরপরে নবসংযোজন যেটা হচ্ছে, সেক্ষেত্রে যেভাবে টাকা বন্ধ হয়েছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তথ্য তুলে ধরা হয়েছে এবং সেখানে তারা দাবি করেছেন যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার তাদের যে বিষয়গুলি রয়েছে সেগুলো তারা ভেবে দেখুক এবং যেভাবে রাজনৈতিক মদতে তারা এই ঘটনা ঘটাচ্ছে তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছেন এবং তারা বলেছেন যে এই যে রাজনীতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন। অর্থাৎ যেভাবে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ নিয়ে তারা আন্দোলন করেছেন, আগামী দিনেও শিক্ষাক্ষেত্রে এবং জল জীবন মিশনের যে টাকা আটকানো হয়েছে তারও কিন্তু তারা প্রতিবাদ করবেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ওয়াকফ বোর্ড নিয়ে আলোচনায় বক্তব্য রেখেই কক্ষত্যাগ বিরোধী দলনেতার। কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তই অনুসরণ করা উচিত, শুভেন্দু অধিকারী এমনটাই মনে করেন। ওয়াকফ বোর্ড নিয়ে আলোচনায় বক্তব্য রেখেই কক্ষত্যাগ করেন বিরোধী দলনেতা। ওয়াকফ নিয়ে আলোচনা বিধানসভার সময় নষ্ট বলেও তাঁর দাবি। বিরোধী দলনেতার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন বাকি বিজেপির বিধায়করাও। ওয়াকফ বিল নিয়ে আলোচনায় বিধানসভায় আলোচনাতে বিরোধী দলনেতা নিজের বক্তব্য রেখেই তিনি বিধানসভা কক্ষ ত্যাগ করেন। তার পাশাপাশি বিজেপি বিধায়করাও কিন্তু তার সঙ্গে সঙ্গে ওয়াকআউট করে বেরিয়ে যান। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই মেনে চলা উচিত। অসুস্থ মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থানের জুপিটার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিন্ডেকে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে একনাথ শিন্ডের সব মেডিকেল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। একনাথ শিন্ডে অসুস্থতার কারণে একের পর এক যে বৈঠক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেই বৈঠক এড়িয়ে গিয়েছেন তিনি, বৈঠকে যাননি। তিনি অসুস্থ থাকার কারণ বলা হয়েছে তার পক্ষ থেকে, তিনি গ্রামের বাড়িতেও চলে গিয়েছিলেন। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, একনাথ শিন্ডে তার শারীরিক অবস্থা এখন কেমন? তাকে কি হাসপাতালে ভর্তি করা হবে, নাকি পুরোটাই একটা এই মহারাষ্ট্রের সেখানকার মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্তকে যতটা ডিলে করা যায় সেই কারণেই এই একটা রচনা করা হচ্ছে? দেখো, এসব তো জল্পনা, তুমি যেটা বললে রাজনীতিতে সেসব জল্পনা তো খুবই চলছে, কিন্তু এই মুহূর্তে যেটা খবর আমাদের কাছে রয়েছে যে মঙ্গলবার দুপুরে তাকে থানের জুপিটার হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন তার নানা রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে যেসব প্যারামিটার্স দেখা হয় সেগুলো দেখে যদি ডাক্তারবাবুরা মনে করেন তাহলে হাসপাতালে ভর্তি করবেন, কিন্তু ভর্তি হবার সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার থেকেই মহারাষ্ট্রের রাজনৈতিক যে কর্মকাণ্ড তা থেকে অ্যাবসেন্ট রয়েছেন, অনুপস্থিত রয়েছেন একনাথ শিন্ডে।
এবং একনাথ শিন্ডেকে ছাড়াই শপথ গ্রহণ অনুষ্ঠান করার সমস্ত প্রস্তুতি সেরে রাখছে বিজেপি। আজকে এনসিপির কয়েকজনকে নিয়ে বিজেপি নেতারা আজাদ ময়দানে যান। সেখানকার মণ্ডপ যে তৈরি করা হচ্ছে সে মণ্ডপ দেখবার জন্য দু একজন শিবসেনা নেতাও তাদের সঙ্গে ছিলেন এবং তখনই সঞ্জয় রাউত, শিবসেনার অন্যতম শীর্ষ নেতা, মন্তব্য করেন যে আজব খেলা চলছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী নেই, তাকে পাওয়া যাচ্ছে না, তাকে দেখা যাচ্ছে না, অথচ শপথ গ্রহণের সমস্ত রকম প্রস্তুতি চলছে। এই আজব খেলা, বিচিত্র ব্যাপার চলছে মহারাষ্ট্রে। এটা বলে কিন্তু মানে পরিস্থিতির মধ্যে যে রহস্যের উপাদান রয়েছে সেটাকে আরো বহুগুণে বাড়িয়ে দিলেন। কেননা আজ মঙ্গলবার এই বিকেল সন্ধ্যের মধ্যে নির্মলা সীতারামন এবং বিজয় রূপানী, বিজেপির কেন্দ্রীয় স্তরের দুজন পর্যবেক্ষকের মুম্বাইতে হাজির হওয়ার কথা। এর আগেই বিজয় রূপানী বলে দিয়েছেন যে এবারে মহারাষ্ট্রে বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হবে, অর্থাৎ বিজেপি তার কাউকে মুখ্যমন্ত্রী করতে স্থির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না শিন্ডে। দপ্তর বন্টন নিয়েও সমস্যা। আবার অজিত পাওয়ারেরও কিছু দাবি দেওয়া রয়েছে যা নিয়ে তিনি দিল্লি যাত্রা করতে চাইছেন। সব মিলিয়ে মহারাষ্ট্রের জট সমাধান হওয়ার পর বদলে আরো গভীর হচ্ছে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ ঋষি। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। সঞ্জয় রাউত তিনি বলছেন বিচিত্র খেলা চলছে মহারাষ্ট্রে, শপথ গ্রহণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, অথচ বর্তমান মুখ্যমন্ত্রী তিনি অসুস্থ, হয়তো তাকে হাসপাতালে ভর্তিও করা হতে পারে। মেয়াদ শেষ হয়ে যাওয়া পরিচালন সমিতির সময় বাড়বে না, ওইসব স্কুলে প্রশাসক বসানো হবে। অনেক সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেটা চলছে, কিন্তু ওই সমস্ত স্কুলে প্রশাসক বসানো হবে, পরিচালন সমিতির সময় আর বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইসব স্কুলে প্রশাসক বসানো হবে, মেয়াদ শেষ হয়ে যাওয়া পরিচালন সমিতির সময় আর বাড়ানো হবে না। অনেক সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেগুলো চলছে, কিন্তু অবিলম্বে সেখানে প্রশাসক বসানো হবে। ওই সমস্ত স্কুলগুলোতে সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বহু স্কুলে পরিচালন সমিতি চলছে, কিন্তু যেটা জানা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে ওই সমস্ত পরিচালন সমিতি আর চালিয়ে নিয়ে যাওয়া হবে না, তাদের মেয়াদ আর বাড়ানো হবে না, প্রশাসক বসানো হবে সেক্ষেত্রে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের। মেয়াদ শেষ হয়ে যাওয়া পরিচালন সমিতির সময় আর বাড়বে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, সেক্ষেত্রে প্রশাসক বসানো হবে বলেও সিদ্ধান্ত। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভঙ্কর, এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, কেনই বা এই সিদ্ধান্তের পেছনে কারণ কি? দেখো, তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এটি যে স্কুলের যে পরিচালন সমিতি ঋষিকেশ, সেই পরিচালন সমিতিগুলোর মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। 2022 সালের আগে যেসব পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছিল, যেসব স্কুলে পরিচালন সমিতি নেই, সেই সব স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রশাসক নিয়োগের কথা বলা হয়েছে। সেই সঙ্গে 2022-এর কিছু আগে যাদের মেয়াদ শেষ হয়েছিল এবং তাদের পরিচালন সমিতি তৈরি হয়েছিল, যেগুলো এক্সটেনশনে ছিল, সেই সব পরিচালন সমিতিকেও বাতিল করতে বলা হয়েছে। তার আর কোনো রকম কার্য প্রক্রিয়া থাকবে না, সেখানেও প্রশাসক নিয়োগ করতে বলা হয়েছে। এবং সব থেকে বড় বিষয় এখানে জানানো হচ্ছে যে মাধ্যমিক 2025 সেক্ষেত্রে স্কুলগুলোতে যদি প্রশাসক না থাকে, যেসব স্কুলে পরিচালন সমিতি নেই, যেখানে পরিচালন সমিতি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে 2022-এর পর থেকে, সেই সব জায়গাতে কিন্তু যদি সেন্টার পরে সমস্যায় পড়তে পারে। এবং শুধু তাই নয়, মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। সেখানে কিন্তু পয়েন্ট করে বলেই দেওয়া হয়েছে 2025 সালের মাধ্যমিককে স্মুথলি রান করতে, অর্থাৎ মসৃণভাবে
পরিচালনা করতে চালিয়ে নিয়ে যেতে কিন্তু এই প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং তার সঙ্গে এটিও বলা হয়েছে যে মামলাগুলি এই মুহূর্তে কোর্টে ঝুলে রয়েছে এই পরিচালন সমিতিকে কেন্দ্র করে, সেই সব স্কুলের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো রকম নিয়োগ হচ্ছে না। প্রশাসক বা পরিচালন সমিতি সেই মামলা মিটলেই সঙ্গে সঙ্গে সময় নিয়ে সেখানেও কিন্তু পরিচালন সমিতি নিয়োগ করা হবে। তবে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এটি যে স্কুলগুলোতে যেগুলো প্রশাসক নিয়োগ করা হলো সেই সব স্কুলগুলো মূলত যেখানে পরিচালন সমিতি ছিল না 2022-এর পর থেকে বা 2022-এর আগে, যেসব স্কুলে নির্বাচন হয়েছে এবং তারপর যেগুলো কয়েক বছর ধরে এক্সটেনশনে রয়েছে, সেই সব সমস্ত স্কুলে কিন্তু পরিচালন সমিতিকে এই মুহূর্তে ভেঙে দেওয়া হলো বা বলা যেতে পারে বাতিল করা হলো। সেখানে প্রশাসক নিয়োগ করতে বলা হয়েছে এবং প্রশাসকরা মূলত এই যাবতীয় কাজ দেখবেন। ডিআইদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে, সেকেন্ডারি সেকশনের যারা ডিআই জেলাগুলোতে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে তারা রিপোর্ট করবে মধ্যশিক্ষা পর্ষদে। এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে স্কুলগুলোর কি পরিস্থিতি। সর্বোপরি মাধ্যমিক পরীক্ষা যেরকম রয়েছে 2025 সালের, একই সঙ্গে একটি স্কুলকে সুস্থ এবং শান্তিপূর্ণ ও মসৃণ ভাবে চালিয়ে নিয়ে যেতে তার পড়াশুনো, তার পরিকাঠামো যাবতীয়টা দেখতে কিন্তু সেখানে পরিচালন সমিতি বা প্রশাসকের দরকার পড়ে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এইখানেই প্রশাসকের গুরুত্ব এবং সেই গুরুত্ব উপলব্ধি করেই কিন্তু এবং মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এই যে প্রশাসক নিয়োগ, সেই প্রশাসক নিয়োগের কথা বলা হয়েছে এবং সিদ্ধান্ত উপনীত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই ডিআইদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, আগামী 10 দিনের মধ্যে তাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে এবং একটি প্রোফর্মা তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে কিভাবে এই কাজ হবে সেটিও বলা হয়েছে। ঋষিকেশ, ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। মঙ্গলবার থেকে ধর্মঘটে আলু ব্যবসায়ী সমিতি। কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে কাটেনি জট। আলুর যোগান বন্ধ হলে মূল্যবৃদ্ধির আশঙ্কায় সাধারণ মানুষ। এদিকে কেন্দ্র সরকার রাজ্যকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে আলু বাজারে পাঠাচ্ছে। বিধানসভার আলু প্রসঙ্গে বলেন বেচারাম মান্না। সরকারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। ফলে মঙ্গলবার থেকে ধর্মঘটে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা, যার জেরে হিমঘরের কোনো আলুই বাজারে পৌঁছচ্ছে না। এই পরিস্থিতিতে আলুর দাম বাড়ার আশঙ্কা। বাঁকুড়ায় কতুলপুরে কর্মবিরতির জেরে হিমঘরে নামানো হলো না আলু। বাজারে বন্ধ আলু সরবরাহ। কতুলপুরের বাজারে 30 থেকে 35 টাকা কেজি দরে আলু পাওয়া যাচ্ছে। আগামী দিনে টাকা দিয়েও আলু না পাওয়ার আশঙ্কা। পশ্চিমবাংলায় যত হিমঘর আছে আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমস্তই বন্ধ আছে, কাজ বন্ধ আছে। আমরা কর্মবিরতি করেছি। সরকারের এই ধরুন বাইরে আলু যাওয়ার ব্যাপারে সরকারের বারবার প্রতিবন্ধকতা, পুলিশে হয়রানি, এইসব আমরা সুস্থ ব্যবসার পরিপন্থী বলেই মনে করছি। মানে এটা আমাদের অসুবিধা হচ্ছে কাজ করতে, আমরা বন্ধ রেখেছি। হুগলিতেও ঘোষণা মতো আলু সরবরাহ বন্ধই রাখলো ব্যবসায়ীরা। দাম বাড়লো একদিনে কিলোতে 2 টাকা। সাধারণ ক্রেতা সমস্যায়। বিভিন্ন সীমান্তে আটকে থাকা আলু বোঝাই করা ট্রাক অবিলম্বে ছাড়তে হবে এবং ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দিতে হবে, এই দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট। কেন্দ্র সরকার রাজ্যকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে। এর জন্য হিমঘরে টান পড়ছে। কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে আলু বাজারে পাঠাচ্ছে। বিধানসভায় আলু প্রসঙ্গে বললেন বেচারাম মান্না। ধর্মঘট চললে রাজ্য কড়া পদক্ষেপ করবে বলে জানান তিনি। আমাদের বাইরে আলু যাওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা আপনারা জেনে রাখুন রাজ্যের আলুকে বাইরে নিয়ে গিয়ে একটা সংকট তৈরি করে কৃত্রিম দাম বাড়াবার চেষ্টা করছে। এদিন সাংবাদিক বৈঠকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানান, কেন্দ্রের সরকারের হস্তক্ষেপে বিগত অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে আলু পাঠানো হয়েছে। মালদার মেহেদিপুর হিলি ও চ্যাংড়া বান্ধা বর্ডার দিয়ে গত মাস পর্যন্ত প্রচুর আলু বাংলাদেশে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী 8,43,294 মেট্রিক টন আলু রাজ্যের বাইরে গেছে। এই মুহূর্তে রাজ্যে 6,02,000 মেট্রিক টন আলু স্টোর করা আছে। গত বছর মোট 63,05,000 মেট্রিক টন আলুর উৎপাদন হয়। এবছর 58,08,400 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। ঝড় বৃষ্টির কারণে এবছর আলুর উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে। 18,000 মেট্রিক টন আলু প্রতিদিন রাজ্যে খরচ হয়। কলকাতায় প্রতিদিন গড়ে 5,000 মেট্রিক টন আলু খরচ হয়। আগামী 2 মাস 15,000 মেট্রিক টন আলু গড়ে খরচ হবে এই রাজ্যে। আলুর দাম এই মুহূর্তে পাইকারি বাজারে 26 টাকা হওয়া উচিত। কলকাতায় 30 টাকা প্রতি কেজি হওয়া উচিত। গ্রামে 28 টাকা প্রতি কেজি হওয়া উচিত। মধ্যবিত্তের হেসেলে আলু মাস্ট।
সেই আলুর দাম বৃদ্ধির আশঙ্কা ও বাজারে আলু অমিলের আশঙ্কায় আম জনতা। সূত্রের খবর, ভিন রাজ্যে আলু পাচার রুখতে তৎপর কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। কলকাতা টিভি। কড়িয়া খুনের ঘটনায় 23শে ডিসেম্বর কেস ডায়েরির তলব হাইকোর্টের। মৃতের স্ত্রীর দায়ের করা মামলায় অভিযোগ, এই খুনের নেপথ্যে আরও অনেকে জড়িত। সিট গঠনের দাবি মৃতের স্ত্রীর। নিম্ন আদালতে বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। স্বামীর খুনের নেপথ্যে আরো অনেকে জড়িত, এমনটাই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কড়িয়ায় খুন হওয়া ব্যক্তি স্ত্রী। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এই মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টে দায়ের করা মামলায় নাগমা বেগমের দাবি, গত 12ই জুলাই তাঁর স্বামীকে খুন করা হয়েছে। দেহের আঘাত ও মৃতদেহের অবস্থান দেখে আশঙ্কা খুনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তদন্তে গতি নেই, তাই সিট গঠন করে তদন্তের দাবি স্ত্রী নাগমা বেগমের। রাজ্যের দাবি, এই খুনে অসমের তিনসুকিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, মৃতের স্কুটিটিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার শুনানি চলাকালীন মৃতের স্ত্রীর বক্তব্যকে মর্যাদা দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, 23শে ডিসেম্বর মামলার কেস ডায়েরি জমা দিতে হবে রাজ্যকে। নিম্ন আদালতে চলা শুনানি আটকাতে চায় না হাইকোর্ট, তাই আপাতত সেখানে শুনানি চলুক। কেস ডায়েরি দেখার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। 23শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। আবাস বিক্ষোভের মাঝে উলট পুরাণ। আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। অন্যদিকে এলাকার বাসিন্দাদের আবাসের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন ব্লক প্রশাসনকে। প্রতিবাদে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কুলপিতে। নিজের পাকা দোতলা বাড়ি রয়েছে, আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। তালিকা সামনে আসতেই নাম প্রত্যাহারের আবেদন কর্মাধ্যক্ষর। দিদির আদর্শে, মানে দিদি যে প্রকৃত ব্যক্তি পাক, যে অনুসন্ধানটাই উনি নেমেছেন, আমি মনে করি আমি সেই সুবাদে আমি আমার ভোটটি বাদ দিয়ে প্রকৃত ব্যক্তি, প্রকৃত বেনিফিশিয়ারি এই আবাস যোজনার বাড়িটি যাতে পান, তাতে আমি মনে করি দিদির এই যে উন্নয়নের বার্তা, দিদির যে এই যে আবাস যোজনার যে মানুষের কাছে করা, সেটা প্রকৃত জায়গায় পৌঁছাবে বলে মনে করি। 4 বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন, আর আজকে 4 বছর পর কি এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন, নিজে বাড়ি বানিয়ে নিলেন, তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক, তৃণমূল কংগ্রেস সততার প্রতীক। আবাস বিক্ষোভ চলছেই। এবার পাকা বাড়ির মালিকদের আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা। কুলপির করঞ্জলি শ্যামনগর গ্রামের ঘটনা। কুলপির বিজেপি নেত্রী সৈতা হালদারের অভিযোগ, ব্লক প্রশাসনের কাছে আবেদন জানাতেই তাদের তৃণমূলের হুমকির মুখে পড়তে হয়। পাকা বাড়ি আছে যাদের, তাদের নামগুলো বেশিরভাগই আছে, অথচ যারা পাওয়ার যোগ্য তাদের নামগুলো বাতিল হয়েছে। তো দেখা গেল যে যত টিএমসির নেতারা বাড়ির মহিলাদের নিয়ে এসেছে এবং যাদের নাম সরকারিভাবে বাদ গেছে তাদেরকেও নিয়ে এসেছে, যে সুনন্দ নাম বাতিল করেছে। এইভাবে আমাদের বাড়ি এসে সকালবেলা চড়া হয় আমার হাজবেন্ডকে মারার জন্য। যে আমরা তাদেরকে বললাম যে আমরা ঘর কাটার কেউ নয়, আমরা ঘর কাটিনি, যারা যোগ্য লোক তারা পাক, যারা অযোগ্য, যারা পাওয়ার যোগ্যের নয় তাদেরও নাম আছে, সেই লিস্ট নিয়ে ওরা ঝামেলা করতে এসেছে। আমরা এসে দেখলাম সুনন্দদার উপরে চড়া হয়েছিল, অনেক ঝঞ্ঝট ঝামেলা হচ্ছিল, সেটা নিয়ে আমরা আবার থামালাম এবং থামাবার চেষ্টা করতে ওরাও অনেক রকমের কথাবার্তা বললো, হুমকি দিল। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই দাবি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদারের। আবাস নিয়ে শাসক বিরোধী তরজা অব্যাহত। এই পরিস্থিতিতে বঞ্চিতরা আবাস যোজনায় ঘরের অপেক্ষায়। মিলবে কি ঘর, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে একাধিক জায়গায়। কলকাতা টিভি। আবার একটা বিরতি নেব, সঙ্গে থাকুন। ডিয়ার লটারি সেতু, প্রথম পুরস্কার মৃত্যু, দ্বিতীয় পুরস্কার আজীবন শয্যাশায়ী এবং তৃতীয় বেনজির অর্থ ব্যয়ে কোনো রকমে বেঁচে থাকা। শিলাবতীর ওপর সেতুর দাবিতে এভাবেই অভিনব প্রতিবাদে মেদিনীপুরের চন্দ্রকোনার বন্দিপুরে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বান্দিপুর ও মনোমোহরপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় শিলাবতী নদী পারাপারের একমাত্র রাস্তা ভাঙাচোরা কাঠের সাঁকো। আশেপাশের প্রায় 30টি গ্রামের মানুষজন নিত্যদিন যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, কিন্তু সাঁকোর হাল দেখলে মনে হবে মরণ ফাঁদ। স্থানীয়দের দাবি একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা। পারাপারের সময় সেতু থেকে পড়ে গিয়ে জখম হয়েছেন বাসিন্দারা, এমনকি সাঁকো থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের, কিন্তু তারপরেও হয়নি সুরাহা। দীর্ঘদিন ধরে তো এরকম অবস্থা পড়েই রয়েছে, এতে যাতায়াত করছে খুব জীবনের ঝুঁকি নিয়ে। অনেকে পড়ে যাচ্ছে, যেমন কাশীগঞ্জের একটা আইসিডিএস দিদিমণি ধান্নাগাছিতে আইসিডিএস কর্মী, সে স্কুটি নিয়ে পড়ে যেয়ে দুটো পাই তার অকেজ হয়ে যায়, মানে অপারেশন করে রড খাইয়েছে, অকেজ হয়ে মানে বসে আছে। যার জেরে এদিন অভিনব পোস্টার হাতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সাঁকোকে রাজ্য ডিআর লটারির সঙ্গে তুলনা করে সেতুটির নামকরণ করেন রাজ্য ডিআর লটারি সেতু। পোস্টার হাতে কংক্রিটের সেতুর দাবিতে বিক্ষোভ দেখান পথ চলতি সাধারণ মানুষ। যদি এই এলাকার এই পোলটা যদি তৈরি করে দেওয়া যায়, একটা যোগাযোগ ব্যবস্থার বিপ্লব করবে। যেমন ধরুন ক্ষীরপাই বা এই পাশ দিয়ে যারা যাতায়াত করে মেদিনীপুর যাবে, যদি এই পোলটা দিয়ে যাতায়াত করা যায়, তাকে ঝাংরা কালকাপুর না ঘুরে সেই রাস্তাটা দিয়ে গেলে অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ পোলটা আমি আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পোলটা অবিলম্বে আপাতত এখন মানুষ পারাপারের উপযোগী হোক এবং পরবর্তীকালে যাতে কংক্রিটের ব্যবস্থা করা যায়। বন্যার সময় বেশ কয়েকবার জলের তোড়ে সাঁকোর একদিক হেলে পড়েছে। বছরের পর বছর ধরে এই অবস্থা। স্থায়ী সমাধান চাইছেন এলাকার মানুষজন। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। ফিরছে শীতের আমেজ। এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি পারদ পতন বঙ্গে। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা, তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরেও পিছু ছাড়েনি বৃষ্টি। ঘূর্ণিঝড় ফেন জলের প্রভাব কাটতেই শুরু শীতের স্পেল। সপ্তাহান্তেই বাংলার আবহাওয়ায় ফের রূপ বদল। কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে জেলায় জেলায়। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে পারদ, জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সপ্তাহভর মূলত পরিষ্কার আকাশ। সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকা। বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সতর্কতা উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। আগামী 5 দিন উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই হালকা শীতের স্পেল। কুয়াশায় মোড়া সকাল, গায়ে সোয়েটার জানান দিচ্ছে সময় এসেছে বড়দিনের। তবে এবছর বড়দিনে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে কিনা সেই দোনোমনো থাকছেই। শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। চারটে চারদিক আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।